সুন্দরবন বাংলাদেশের মাঝে অনেকটি জায়গা জুড়ে আছে এই বনটি। এই বনকে ঘিরে লুকিয়ে আছে হাজারো রূপকথার গল্প। এই সুন্দরবনে লুকিয়ে আছে হাজারো রহস্য। সেই রহস্যগুলোর মাঝে একটি রহস্য আজকে আমরা জানতে পারবো। এই সুন্দরবনের মাঝে লুকিয়ে আছে একটা জিনপুরীর জগৎ। তো বেশি কথা না বাড়িয়ে এই অসাধারণ গল্পটি শুরু করছি। বন্ধুরা, আমরা তো অ্যাডভেঞ্চার ফিল নেওয়ার জন্য কত জায়গায় গেলাম। আমরা এবার যাব সুন্দরবনে। কি, সুন্দরবনে যাবে? কিন্তু সুন্দরবনে দেখার মতো এমন কি আছে? চল বাইরে কোথাও যাই, অ্যামাজনে বা অন্য কোথাও। দেখ, আমরা তো দেশের বাইরে অনেকবার গেছি, তবে সুন্দরবন একটা রহস্যময় জায়গা। আমরা সুন্দরবনের এমন কিছু জায়গায় যাব যে সেসব জায়গায় এর আগে আর কখনো কোনো মানুষ পা রাখেনি। তো আমরা কবে যাচ্ছি বল? আমরা যাব আগামীকাল। আমাদের বরিশাল বিভাগ থেকে লঞ্চে করে আমরা ঢাকা যাব। ঢাকা সদরঘাট নেমে আমরা ওইখান থেকে যাত্রাবাড়ি হব। সেখান থেকে সোজা চলে যাব সুন্দরবনে। সেখানে গিয়ে একটা গাইডকে ভাড়া করব, তারপরে চলে যাব আমাদের গন্তব্যস্থানে। তবে আরিফ, কোনো গাইড কি আমাদেরকে সেখানে নিয়ে যাবে? না, মানে সেসব জায়গায় যাওয়া তো নিষিদ্ধ, সেখানে কি আমাদেরকে নিয়ে যাবে? আরে বেটা, টাকার জন্য মানুষ সব কিছু করে। আমরা সেই গাইডকে দ্বিগুণ টাকা দিব। আগামীকাল সবাই ব্যাগপত্র গোছ করে চলে এসো আমাদের লঞ্চ ঘাটে। কথা মতো পরের দিন আমরা 5 বন্ধু মিলে রওনা করি ঢাকা সদর ঘাটের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা যাত্রাবাড়ি যাই। যাত্রাবাড়ি থেকে আমরা বাসে করে চলে যাই সোজা সুন্দরবনের বাস স্ট্যান্ডে। সুন্দরবন নামার পর আমরা সেখানে একটা গাইডকে ভাড়া করি। গাইডকে আমরা দ্বিগুণ টাকা দিই। সে টাকার লোভে পড়ে আমাদের শর্তগুলোতে রাজি হয়ে যায়। সে আমাদেরকে বলে, আপনাদেরকে আমি কিছু কিছু জায়গা নিয়ে যাব যেখানে এর আগে কোনো মানুষ কখনো যায়নি, কিন্তু সেসব জায়গা কিন্তু অনেক ভয়াবহ আর বিপজ্জনক। আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে সাবধানে থাকতে হবে। আমরা গাইডকে বলি, দেখুন, এর আগেও আমরা দেশের বাইরে অনেকবার গিয়েছি, আমাদেরকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তো কথা মতো তার পরের দিনই আমরা রওনা করি সুন্দরবনের গভীরে যাওয়ার জন্য। আমরা নদী পথে একটি নৌকায় করে সেদিকে যাচ্ছিলাম, কারণ আমরা যদি জলপথে না গিয়ে সোজাসুজি মাটি দিয়ে যাই তাহলে আমাদেরকে পুলিশ ধরে ফেলবে আর আমাদেরকে পাঠিয়ে দেবে আমাদের শহরে। তাই আমরা লুকিয়ে লুকিয়ে জলপথ ধরে সুন্দরবনের এমন কিছু জায়গায় যাই যেখানে এর আগে আর কেউ কখনো পা রাখেনি। সারাদিন নৌকা বাওয়ার পর আমরা সুন্দরবনের মাঝ বরাবর একটি স্থানে এসে থামি। আমরা যেই নদী ধরে এখানে এসেছি, এই নদীর নাম হচ্ছে জোয়ার ভাটা নদী। এখানকার মানুষজন বলে যে এই নদীতে কখন জোয়ার আসে আর কখন যে ভাটা হয় তারা নিজেরাও সঠিকভাবে বলতে পারবে না। আমরা নদীর পাড়ে এসে নামি, কারণ চারিপাশে এখন অন্ধকার হয়ে আসছে, সামনের দিকে যাওয়াটা সম্ভব না। আমাদের গাইড আমাদেরকে বলে আমাদেরকে এখানে ক্যাম্প তৈরি করতে হবে, যতটা সম্ভব নদীর কাছাকাছি থাকতে হবে, কারণ নদীর কাছাকাছি থাকলে আমরা হিংস্র পশু পাখি থেকে বেঁচে থাকবো। গাইডের কথা মতো আমরা ক্যাম্প তৈরি করি। তবে গাইড আমাদেরকে বলে, দেখুন, মাটিতে ক্যাম্প তৈরি করলে আমাদের বিপদ হতে পারে, কারণ এই জঙ্গলে বিষাক্ত কিছু সাপ আছে যারা রাতের বেলায় আমাদের উপরে হামলা করতে পারে। তাই সবথেকে ভালো হয় যদি আমরা গাছের ডালের সাথে আমাদের ক্যাম্পগুলো তৈরি করি। তো আমরা গাইডের কথা মতো নদীর পাড়ে থাকা কিছু মোটা মোটা গাছের উপরে আমাদের ক্যাম্পগুলো তৈরি করি, আর গাছের নিচে কিছু শুকনো ডাল দিয়ে আগুন জ্বালিয়ে রাখি যেন কোনো হিংস্র প্রাণী আমাদের দিকে না আসে। আমরা সবাই ঘুমিয়েছিলাম। মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায়। আমি শুনতে পাই দূর থেকে কোনো মেয়ে হাসাহাসি করছে। সেই হাসির শব্দে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি আমার পাশে থাকা আমার বন্ধু হাবিবকে ডাকি, হাবিব, উঠ না, এই হাবিব, উঠ। আরে কি হয়েছে? দেখ না, তুই কি কোনো মেয়ের হাসির শব্দ পাচ্ছিস? কিন্তু হাবিব আমাকে বলে, তুই বোধহয় ভুল শুনছিস, আমি কোনো মেয়ের হাসির শব্দ পাচ্ছি না। চারিপাশে খুবই নিরিবিলি, ঘুমাতো বেটা। আমি আবারও ঘুমানোর চেষ্টা করি, কিন্তু 20 মিনিট পর আমার ঘুমটা আবারও ভেঙে যায় সেই হাসির শব্দে। আমি আর ঘুমিয়ে থাকতে পারি না। আমি গাছের ডাল থেকে নিচে নেমে আসি, আর ওই হাসির শব্দটা যে দিক থেকে আসছিল
আমি সেদিকে হাঁটা দিই। আমার হাতে ছিল আমার ফোনটা। সেই ফোনের ফ্ল্যাশ লাইটে আলোতে আমি দেখছিলাম আশেপাশে। কিন্তু আমি 10 মিনিট হাঁটার পরে বুঝতে পারি যে আমি আমার বন্ধুদেরকে রেখে অনেকটা ভিতরে চলে এসেছি। আমি সাথে সাথে আমার ফোনের আলোটা পিছনের দিকে মারি। আমি দেখতে পাই চারিপাশে ঘন বন আর গাছপালা ছাড়া কিছু নেই। এই জঙ্গলের মাঝে আমি হারিয়ে গেছি। কিন্তু এখন আমার মাথা গরম করা মোটেও ঠিক হবে না। আমি আমার মাথাটাকে যত সম্ভব ঠান্ডা রাখি। ঠিক তখনই আমার কানে আবারও সেই হাসির শব্দটা আসে। আমি এবার লক্ষ্য করি সেই হাসির শব্দটা আমার খুব কাছাকাছি আসছে। আমি দেখতে পাই আমার সামনে একটা অনেক মোটা বটগাছ, আর সেই বটগাছের ভেতর থেকেই সেই হাসির শব্দগুলো আমার কানে আসছিল। আমি সেদিকে এগিয়ে যাই। বটগাছটার কাছে যাওয়ার পর আমি দেখতে পাই সেই বটগাছটার মাঝ বরাবর একটা অনেক বড় ফাটন, আর সেই ফাটা জায়গার ভেতর থেকেই শব্দগুলো আসছে। আমি আমার ফোনের আলোতে সেই ফাটা জায়গাটা দিয়ে তাকিয়ে দেখি আসলে বটগাছের ভেতরে কেউ আছে কিনা। বলে রাখা ভালো, এর আগেও আমি অনেক জায়গায় গিয়েছি, যেসব জায়গায় কোনো মানুষ এর আগে যায়নি। আমার সাহস ছিল অনেক বেশি, তাই আমি এই জিন পরি ভূত পিশাচ এগুলোকে বিশ্বাস করি না। আমি যখন সেই বটগাছের ফাটা অংশ দিয়ে দেখার চেষ্টা করি আসলে ভিতরে কেউ আছে কি না, ঠিক তখনই কেউ একজন বাইরে থেকে আমাকে অনেক জোরে একটা ধাক্কা দেয়। আমি সাথে সাথে সেই ফাটা অংশ দিয়ে বটগাছের ভেতরে পড়ে যাই। বটগাছের ভেতরে পড়ে যাওয়ার পর আমি লক্ষ্য করি বটগাছটা এতটা গভীর যে আমার মনে হচ্ছে আমি কোনো 10তলা বিল্ডিংয়ের ওপর থেকে লাফিয়ে পড়লাম। বটগাছটার নিচ দিয়ে আমি পড়ে যাচ্ছিলাম সেই সুড়ঙ্গ ধরে। এতটা গভীর ছিল সেই বটগাছের নিচের অংশটা যে বলার বাইরে। আমি তো ভেবেছিলাম যখন আমি মাটিতে পড়ব আমি সাথে সাথে মারা যাব। আমার সেই বটগাছের নিচের অংশে আসতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। আমি নিচের অংশে এসে পড়ি, কিন্তু আমার কোনো ক্ষয়ক্ষতি হয় না। আমি এটাতে অনেক অবাক হই। বটগাছের নিচের অংশটা অনেকটা জায়গা ঘিরে ছিল। আমি সেখানে বসেছিলাম। আমি লক্ষ্য করি বটগাছের নিচের অংশেও একটা ফাটলের মতো চিহ্ন আছে। সেই ফাটা অংশ দিয়ে দিনের আলো সেই বটগাছের নিচের অংশে পড়ছে। কিন্তু এটা কি করে সম্ভব? আমি যখন এই বটগাছটার কাছে এসেছিলাম তখন তো গভীর রাত ছিল। কয়েক মিনিটের ভিতরেই সকাল হলো কি করে? আমি সেই ফাটা অংশ দিয়ে বাইরে চলে আসি। কিন্তু আমি যখন বাইরে আসি আমার চোখ কপালে উঠে যায়, কারণ আমি দেখতে পাই এখন আমি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে চারিপাশটা অন্যরকম। এখন সকাল হয়ে গেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা ফুল বাগান। আর এই ফুল বাগানটা খুবই অদ্ভুত, কারণ এই ফুল বাগানে যেসব ফুল গাছগুলো আছে এই ধরনের ফুল এর আগে আমি কখনো দেখিনি। কিন্তু আমি তো অবাক হচ্ছিলাম, যখন আমি এখানে এসেছিলাম তখন রাত ছিল, এত কম সময়ের ভিতরে দিন হলো কিভাবে? ঠিক তখনই আমি লক্ষ্য করি আমার থেকে কিছুটা দূরে একটি খুব সুন্দরী মেয়ে কিছু ফুল নিজের হাতে ছিঁড়ছে, আর সে অনেক জোরে জোরে হাসছে। আমি বুঝতে পারি এই মেয়েটির হাসির শব্দই আমি উপরে থাকতে পেয়েছিলাম। আমি তখন সেই মেয়েটিকে ডাকি, এই যে মেয়ে, এই যে শুনছেন, হ্যালো। মেয়েটি আমার ডাক শুনে আমার দিকে ঘুরে তাকায়। আমি মেয়েটিকে দেখে চোখের পলক ফেলতে পারছিলাম না। এত সুন্দরী অপূর্ব মেয়ে আমাদের পৃথিবীতে আছে আমি তো জানতামই না। আমি দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি একটাও দেখতে পাইনি। মেয়েটি আমার ডাক শুনে আমার কাছে আসে আর আমার দিকে অবাক করে তাকিয়ে থেকে বলে, আপনি, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কোনো সাধারণ মানুষ। আপনি আমাদের এই গ্রামে কি করে এলেন? আমি তখন তাকে বলি, সাধারণ মানুষ মানেটা কি? আপনি কি কোনো সাধারণ মানুষ না? আমার কথার উত্তরে সেই মেয়েটি আমাকে বলে, জি না, আমি কোনো সাধারণ মানুষ না। আসলে আমি হচ্ছি আসিয়া পরি। এটা আমাদের গ্রাম, আর এই গ্রামে যারা যারা থাকে তারা সকলেই হচ্ছে জিন আর পরি। এই গ্রামের নাম হচ্ছে সবুজ দ্বীপ। এই দ্বীপের মাঝে আমরা বসবাস করি, কিন্তু এটা মানুষ সমাজ থেকে অনেকটা দূরে। আপনার আগে এইখানে কোনো মানুষ কোনোদিনও আসেনি। এখন বলুন তো, আপনি এই জায়গায় কি করে এলেন? মেয়েটির কথায় আমি শুরুতে বিশ্বাস করি না।
আমি বলি, আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন তাই না? মজা করছেন? আপনি আমার সাথে মজাই করছেন। এটা কোনোভাবেই সম্ভব না। কেন বিশ্বাস করতে পারছেন না আপনি? আপনি কি আমার মতো সুন্দরী মেয়ে আপনাদের পৃথিবীতে একটাও দেখেছেন? তখন আমি মনে মনে ভাবছিলাম, মেয়েটি তো ঠিকই বলছে। আমি তো এত সুন্দর মেয়ে আমাদের জগতে একটাও দেখিনি। তখন আমি কিছুটা ভয় পেয়ে যাই। মেয়েটি আমাকে বলেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি এখানে কি করে এলেন আমাকে তো খুলে বলেন। আমি তখন মেয়েটিকে সব কিছু খুলে বলি যে আপনার হাসির শব্দে আমার ঘুম ভেঙে যায়, আর আমি এই বটগাছের কাছে আসি। সেখানে এসে আমি দেখি একটা ফাটা অংশ। সেই ফাটা অংশ দিয়ে আমি যখন দেখার চেষ্টা করি, বাইরে থেকে কেউ একজন আমাকে জোরে ধাক্কা দেয়, আর আমি এখানে এসে পড়ি। মেয়েটি আমার সকল কথা শুনে খুব ঠান্ডা মাথায় আমাকে বলে, আমার জন্যই আপনি এত বড় বিপদে পড়লেন। ঠিক আছে, আসুন, আপনাকে নিয়ে আমি আমার বাবার কাছে যাই। আমার বাবাই আপনাকে আপনার জগতে ফিরিয়ে দিয়ে আসবে। এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু খুব সাবধানে পা ফেলবেন, কারণ আমাদের এই সবুজ দ্বীপে যেসব জিনপরি আছে তাদের ভিতরে যদি কেউ আপনাকে দেখে ফেলে, তাহলে আপনাকে সাথে সাথে মেরে ফেলবে, আর আপনার সাথে আমাকেও মেরে ফেলবে। তারা ভাববে আপনাকেই আমি আমাদের জগতে নিয়ে এসেছি। তারা আমার কোনো কথাই শুনবে না। আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে আমার বাবার কাছে নিয়ে যাচ্ছি। আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাব। মেয়েটির সাথে আমি হাঁটা শুরু করি। মেয়েটি আমাকে বাগানের ভেতর দিয়ে একটি খুব ঘন জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যেতে শুরু করে। আমরা সে জঙ্গলের পথ ধরে হাঁটছিলাম। আমি মেয়েটিকে বলি, আমি না এখনও বিশ্বাস করতে পারছি না জানেন, যে এটা কোনো পরীদের জগৎ। আমি তো আপনাদেরকে বিশ্বাসই করতাম না। তখন আসিয়া পরি আমাকে বলে, দেখুন, এই জগতে এমন অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে আপনারা মানুষরা জানেন না, তাই বলে তো এগুলো আর অস্বীকার করা যায় না। কথা বলতে বলতে আমরা অনেক বড় একটি বাড়ির কাছে এসে দাঁড়াই। তখন আসিয়া পরি আমাকে বলে, আমরা সামনে দিয়ে যেতে পারবো না। বাড়ির পেছন দিয়ে একটি গোপন রাস্তা আছে। আমরা সেই রাস্তা ধরে বাড়ির ভেতরে প্রবেশ করব। আপনি আমার সাথে আসুন। আর হ্যাঁ, আমরা ভাই বোন কজন জানেন? আমার ভাই হচ্ছে 70টা, আর বোন হচ্ছে 30 জন। তাদের ভিতরে যদি কেউ একবার আপনাকে দেখে ফেলে, তাহলে আপনাকে মেরে ফেলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তখন বলি, কি বলছেন? আপনারা এত ভাই বোন? তখন আসিয়া পরি আমাকে বলে, আমরা তো আপনাদের মতো মানুষ না, আমাদের সংখ্যাগুলো অনেক বেশি হয়ে থাকে। আর আমার ভাই বোনেদের ভেতরে কেউই এখন আমার বাবার সাথে থাকে না। সবাই বিয়ে করে যে যার মতো করে আলাদা হয়ে গেছে। কিন্তু তারা অনেকটা সময়ে আমাদের কাছে দেখা করতে আসে। আমি একমাত্র সবার ছোট। আমি এখনো বিয়ে করিনি। আমার বাবা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে আমি বিয়ে করব না। আসিয়া পরি আমাকে নিয়ে বাড়ির পেছন দিয়ে একটি গোপন রাস্তা দিয়ে তাদের বাড়ির ভিতরে প্রবেশ করে। তারপরে অনেক বড় একটা কক্ষে নিয়ে যায়। আমি দেখতে পাই পুরো বাড়িটাই খুব সাজানো গোছানো। সব কিছুই যেন পিতল আর সোনা তৈরি। এখন এসব জিনিস দেখতে হলে আমাদের কোনো বড় মিউজিয়ামে যেতে হবে। তাছাড়া এসব জিনিস দেখাটা খুবই কষ্টকর। আমাদের দুনিয়ায় এখন এসব জিনিস নেই বললেই চলে। আসিয়া পরি আমাকে নিয়ে তার বাবার সাথে দেখা করায়। আমি দেখি একজন খুব বৃদ্ধ লোক বিছানার সাথে শুয়ে আছে। তার এখন অনেক বয়স হয়ে গেছে। সে ঠিকভাবে উঠে বসতে পারছিল না, সে ঘুমিয়েছিল। আসিয়া পরি তার কাছে গিয়ে বসলো, আর তার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বাবা, আমার জন্য না একটা মানুষ খুব বড় বিপদে পড়ে গেছে। সে ভুলে আমাদের জগতে চলে এসেছে। বাবা, এখন তোমাকে সাহায্য করতে হবে, তাকে তার জগতে ফিরিয়ে দিয়ে আসতে হবে। তখন আমি দেখি সেই বৃদ্ধ লোকটা তার চোখ দুটো খোলে, যেটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। কারণ বৃদ্ধ লোকটা চোখে কোনো মনি ছিল না, পুরো চোখটাই ছিল সাদা, কিন্তু সে সব কিছু দেখতে পারছিল। সে খুব কষ্ট করে উঠে বসলো আর আমাকে তার কাছে ডাকলো। আমি যখন তার কাছে যাই তখন সে আমাকে বলল, কি হয়েছে, তুমি আমাকে সব কিছু খুলে বলো তো। আমি তাকেও সব কিছু খুলে বলি, কি করে আমি তাদের জগতে এলাম আর সব কিছু। সবটা শুনে সেই বৃদ্ধ জিনটা আমাকে বলে, দেখো, আমাদের এই সবুজ দ্বীপে একটা নিয়ম আছে। যদি কোনো মানুষ এই জগতে আসে আর যদি কারো সাহায্যে এখানে আসে, তাহলে সেই মানুষের সাথে তাকেও হত্যা করা হবে। আর যেহেতু আমার মেয়ে আসিয়া তোমাকে এখানে নিয়ে এসেছে অজান্তেই, তো তোমার সাথে আমার মেয়েকেও তারা হত্যা করে দেন। আর তুমি এখানে এসেছো
আর 1 থেকে 1.5 ঘন্টার ভিতরেই তারা বুঝে যাবে, কারণ তোমার শরীরের গন্ধ চারিপাশে বাতাসের সাথে মিশে গেছে, তাদের নাকে চলে যাবে। এখন একটাই উপায় আছে, তুমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে তোমাদের জগতে ফিরে যাও। তোমাদের জগতে ফিরে যাওয়ার জন্য আমি এত সাহায্য করব, যেটার মাধ্যমে তুমি সেখানে যেতে পারবে। তবে বাবা, তোমার সাথে আমার মেয়েটাকেও নিয়ে যেতে হবে, কারণ তুমি তো এখান থেকে চলে যাবে, তুমি বেঁচে যাবে, কিন্তু আমার মেয়েটা মারা পড়বে। কারণ তুমি যাওয়ার পরেও তারা বুঝে যাবে যে একটা মানুষ এই সবুজ দ্বীপে এসেছিল, তখন তারা আমার মেয়েটাকে মেরে ফেলবে। দেখো বাবা, আমি তোমার থেকে অনেক বড়, তারপরেও তোমার হাত দুটো ধরে অনুরোধ করছি যে তুমি আমার মেয়ে আসিয়াকে তোমার সাথে করে নিয়ে যাও। আমি তখন তাকে বলি, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। আমি আপনার মেয়ে আসিয়াকে নিয়ে আমাদের জগতে যাব, আর আমি তাকে সবসময় দেখে রাখবো। সে যদি নিজে থেকে আবার আপনাদের জগতে আসতে চাইবে, আমি তখন তাকে ফিরিয়ে দেব, এই কথা আমি আপনাকে দিচ্ছি। তখন সেই বৃদ্ধ লোক তার বালিশের নিচ থেকে একটা সোনার কবুতরের পাখা বের করে। সেই সোনার তৈরি কবুতরের পাখাটা আসিয়াপুরীর হাতে দিয়ে তার বাবা বলে, তোমরা আবার সেই বটগাছের কাছে যাবে, আর সেই ফাটা অংশ দিয়ে সেই গাছটার ভেতরে ঢুকে পড়বে। এই পাখার মাধ্যমেই তোমরা আবার সেই গাছের ওপরের অংশে চলে যাবে, যেখানে আছে এই মানুষদের জগৎ। কিন্তু মা, তুমি সাবধানে থেকো, এই পাখাটা কোনো সাধারণ পাখা না, এটা তোমাকে সকল বিপদের হাত থেকে রক্ষা করবে। আর আমি জানি না তোমার সাথে আমার আর দেখা হবে কি না। দেখো, তুমি তো জানো আমরা জিন করি, আমাদের মরণ আসার কিছুদিন আগে থেকে আমরা বুঝতে পারি। তোমাকে আমি বলবো বলবো বলে আর বলা হয়নি। আমার মনে হচ্ছে আমি আর 10 দিনের ভেতরেই মারা যাব। তুমি ভালো থেকো, এই জগতে আর ফিরে আসার কোনো দরকার নেই। 3-4 বছর পর তোমার ভাইয়েরা যখন তোমাকে আবারও এই জগতে ডাকবে, তখন তুমি ফিরে এসো। তোমার ভাইয়েরা ততক্ষণে এই জায়গার পরিস্থিতি সামলিয়ে নেবে, কিন্তু ততদিন তোমাকে থাকতে হবে এই মানুষটার সাথে, এই মানুষের জগতে। আসিয়াপুরী তার বাবাকে ধরে কান্না করছিল। তখন তার বাবা বলে, তোমাদের হাতে সময় খুব কম, যে কোনো সময় প্রহরীরা চলে আসতে পারে, তাই বলছি তোমরা এখনই চলে যাও এখান থেকে। আমি আসিয়াপুরীর বাবার থেকে বিদায় নিয়ে আসিয়াপুরীকে নিয়ে আবারও হাজির হই সেই ফুলবাগানের মাঝে মোটা বটগাছটার কাছে। তারপরে সেই ফাটা অংশ দিয়ে সেই বটগাছটার ভেতরে প্রবেশ করি আমি আর আসিয়াপুরী। তখন আসিয়াপুরী তার পেছন থেকে সেই সোনার পাখাটা বের করে, আর সেই পাখাটার মাধ্যমে আমরা উপরে চলে আসি আমাদের জগতে। উপরে আসার পর আমি আসিয়াপুরীকে নিয়ে অনেক কষ্ট করে নদীর ধারে আমার বন্ধুদের কাছে আসি। আমরা সেখানে আসার পর দেখতে পাই আমার সকল বন্ধুরা আমাদেরকে খুঁজছে, চারিপাশে আমাকে খুঁজছে। আমাকে দেখে আমার সকল বন্ধুরা আমার কাছে ছুটে আসে। গাইড ভাই আমাকে এসে বলে, ভাইজান, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি তখন তাকে বলি, আসলে রাতের অন্ধকারে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। তখন সবাই মিলে আমার উপরে খুব রাগ দেখায় আর বলে, কতবার করে বলেছি একা একা রাতের বেলা কোথাও যাবেন না, এই সুন্দরবনের মাঝে হাজারো রহস্য লুকিয়ে আছে, আপনি তো সেটা সম্পর্কে কিছুই জানেন না, আপনার একা একা যাওয়াটা মোটেও ঠিক হয়নি। তখন আমার বন্ধুরা আমাকে বলে, তোর সাথে এই মেয়েটি কে? আমি তখন বলি, এনার নাম হচ্ছে আসিয়া, আর ইনি গত 2 দিন আগে তার বান্ধবীদের সাথে এই সুন্দরবনে ঘুরতে এসেছিল, আর পথ হারিয়ে এই বনের মাঝেই ঘুরছিল। আমার সাথে গতকাল রাতেই তার সাথে দেখা হয়েছে, আর তার বাড়িও হচ্ছে আমাদের বরিশালে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে তার বাড়িতে পৌঁছে দেব। আমরা আজকেই বরিশালের উদ্দেশ্যে রওনা করব, কিন্তু আমরা তো প্ল্যান করেছিলাম আরও 5-7 দিন এই সুন্দরবনের মাঝে কাটাবো। আমি তখন তাদের বলি, আমার শরীরটা খুবই খারাপ লাগছে, আমি তো আসিয়াকে নিয়ে আজই রওনা করব। তোরা চাইলে আসতে পারিস, নয়তো আর কিছুদিন ঘুরে তারপরে আসতে পারিস। আমার বন্ধুরা বলে, না না, তুই যেখানে থাকবি না আমরাও সেখানে থাকবো না, চল আজকেই আমরা ফিরে যাব বরিশালে। কথা মতো সেদিনই আমরা ঢাকা সদরঘাটে এসে লঞ্চে উঠে পড়ি। আমাদের লঞ্চটি রাত 10টা বাজে রওনা করে বরিশালের উদ্দেশ্যে। চারিপাশে খুবই ঠান্ডা পড়েছিল, তাই আমি আমার শরীর থেকে জ্যাকেটটা আসিয়াকে দিয়ে দেই আর বলি, আপনি তো কোনো ঠান্ডার পোশাক নিয়ে আসেননি, এই জ্যাকেটটা গায়ে দিন। আমি পুরুষ মানুষ,
আমাদের শরীরের তাপমাত্রা এমনিতেই বেশি থাকে, সমস্যা হবে না। আসিয়া তখন আমার জ্যাকেটটা তার শরীরে পরে নেয়। আসিয়া লঞ্চের একটি নিরিবিলি জায়গায় গিয়ে কান্না করছিল। সে তার বাবাকে অনেক মিস করছিল। আমি তখন তার কাছে গিয়ে দাঁড়াই আর তাকে বলি, দেখুন, আপনার বাবা যা করেছে ভালোর জন্যই করেছে, সে আপনার ভালো চায়। আমি এই বলে তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। ঠিক তখনই আসিয়া আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। আমিও তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলাম। দূর থেকে আমার বন্ধুরা এসব দেখে আমার কাছে এসে বলে, এই কি করছিস তোরা? সাথে সাথে আসিয়া আমাকে ছেড়ে দিয়ে কিছুটা লজ্জা পেয়ে অন্য আরেকটি স্থানে চলে যায়। আসিয়া চলে যাওয়ার পর আমার বন্ধুরা আমাকে বলে, কিরে, এক রাতের পরিচয় আর এত কাছাকাছি কি করে আসতে পারলি? তুই একটা জিনিসই রে বন্ধু। আমি তখন আমার বন্ধুদেরকে বলি, দেখ, উল্টাপাল্টা কিছু বলবি না। কেন কেন বলবো না আমরা উল্টাপাল্টা কথা? মেয়েটি দেখতে অপরূপ সুন্দর। এত সুন্দর মেয়ে আমরা এর আগে আর কখনো দেখিনি। আর সেই মেয়েটি তোর প্রেমে পড়েছে, তোকে জড়িয়ে ধরেছে। বিষয়টা তো আমাদের সহ্যই হচ্ছে না বন্ধু। আমাদের না হিংসা হচ্ছে। হয়েছে, আর হিংসামি করতে হবে না। যা যা, তোরা তোদের ক্যাবিনে যা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আমরা তো আমাদের ক্যাবিনে যাব, তুই যাবি না? যাব, দেখি আসিয়া কোথায় আছে, তাকে তার ক্যাবিনে পাঠিয়ে তারপর আমি ঘুমাতে আসছি। তুই যা। ঠিক আছে বন্ধু, সুযোগে সদ্ব্যবহার নাও, আমরা যাচ্ছি। এটা বলে আমার বন্ধুরা তাদের ক্যাবিনে চলে গেল। বন্ধুরা যাওয়ার পর আমি আসিয়াকে খুঁজতে খুঁজতে লঞ্চের ছাদে চলে আসে। আমি দেখছি ছাদে একটি বেঞ্চের উপরে আসিয়া বসে আছে। আমি আসিয়াকে দেখে বলে, আপনি এখানে? আর আপনাকে আমি কত জায়গায় খুঁজলাম। আসিয়া আমাকে বলে, আপনাদের এই জগৎটা অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। তবে আমি একটা জিনিস নিয়ে চিন্তা করছি। আমি আস্তে আস্তে গিয়ে আসিয়ার কাছে গিয়ে বসি আর তাকে বলি, আপনি কি নিয়ে চিন্তা করছেন, আমাকেও বলেন। আসিয়া তখন আমাকে বলে, আপনি আমাকে নিয়ে আপনাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার পরিবারকে কি বলবেন? আমি তখন আসিয়াকে বলি, দেখুন, আমি আমার পরিবারকে গিয়ে বলবো যে আপনার সাথে আমার 3 বছরের সম্পর্ক আর আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে আসিয়া আমাকে বলে, তার মানে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? দেখুন আসিয়া, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে বিয়ে করছি কোনো সুযোগ নেওয়ার জন্য না। আপনাকে আমার বাড়িতে থাকতে হলে কোনো একটা পরিচয় নিয়ে তো থাকতে হবে, তাই না? আর আপনি যদি আমার বউ হয়ে সেখানে থাকেন, তাহলে আর কেউ কোনো কিছু বলবে না। আপনার যতদিন ইচ্ছে সেখানে থাকতে পারবেন। তখন আসিয়া আমাকে বলে, ঠিক আছে, এটা বুঝতে পারলাম, কিন্তু যখন আমি আমার জগতে আবার ফিরে আসতে চাইব? আপনি কিন্তু আমার বাবাকে কথা দিয়েছেন, আমার ভাইয়েরা যখন আমাকে আবারও আমাদের জগতে ফিরে যেতে বলবে, আপনি আমাকে আটকাবেন না। আমি তখন আসিয়াকে বলি, আমি এখনও একটি কথা বলছি। আপনি যেদিন আমাকে বলবেন যে আপনি আমাদের জগতে আর থাকতে চান না, আপনাদের জগতে ফিরে যেতে চান, আমি সেদিন আপনাকে আপনাদের জগতে ফিরিয়ে দিয়ে যাব। ভোর সকালে লঞ্চটা বরিশাল বিভাগের লঞ্চ ঘাটে এসে থামে। আমি আমার বন্ধুদেরকে বিদায় দিয়ে আসিয়াকে নিয়ে আমার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমার বাবা, মা আর আমার ছোট বোন আমার কাছে এসে বলে, তোর সাথে এই মেয়েটিকে? আমার বাবা আমাকে প্রশ্ন করলো। আমি বাবাকে বলি, বাবা, আসলে ওর নাম হচ্ছে আসিহা। আমি ওকে ভালোবাসি আর আমাদের সম্পর্ক গত 3 বছর ধরে। ওর মামা মামির কাছেও বড় হয়েছে। আমি সেখান থেকে ওকে পালিয়ে নিয়ে এসেছি। আমরা বিয়ে করতে চাই। এই কথা শুনে আমার বাবা আমার কাছে এসে আমাকে অনেক জোরে একটা চড় মারে। আমার মা তখন আমার বাবাকে থামিয়ে আমাকে বলে, মেয়েটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, তুই এই বিষয়ে আমাদেরকে বলতে পারতি। আর তাছাড়া তোর বয়স হয়েছে, আমরা তো অনেকবার বলেছি তোকে বিয়ে করতে। তুই যদি এই বিষয়টা আমাদের আগে বলতি, তাহলে আমরা তার পরিবারের সাথে কথা বলে তাকে নিয়ে আসতে পারতাম। যাই হোক, যেটা করেছিস ভালোই করেছিস। যা, এখন আসিয়াকে নিয়ে ঘরে যা, আমরা আসছি। দেখুন, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। সে আমাকে শাসন যেমন করেছে, কিছুক্ষণ পরে দেখবেন আমার কাছে এসে সরি বলবে। কথাটা শেষ না করতেই আমার বাবা মা আমার ঘরে এলো। বাবা আমার কাছে এসে বলল, সরি, আসলে আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি,
কিন্তু আমার একটা ইচ্ছা ছিল তুমি আমার পছন্দ মতে বিয়ে করবে। তবে তোমার পছন্দও অনেক সুন্দর। আসিয়া দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। এত সুন্দর মেয়ে আমরা এর আগে কখনো দেখিনি। তোমাদের বিয়েটা আমরা খুব তাড়াতাড়ি দিতে চাচ্ছি। তার পরের দিন আমি আসিয়া পরীকে নিয়ে আমাদের বরিশাল বিভাগের সব থেকে বড় শপিং মলে গিয়ে হাজির হই। আসিয়া পরী আমাকে বলে, আমরা এখানে কেন এসেছি? আমি তখন তাকে বলি, আমরা এখানে এসেছি বিয়ের কেনাকাটা করার জন্য। তখন আসিয়া পরী বলে, বিয়ের কেনাকাটা করতে তো অনেক টাকা নষ্ট হবে, তাই না? আমি বলি, তাতে কি, বিয়ের কেনাকাটা তো করতে হবে। আপনার যা যা পছন্দ আপনি আমাকে বলেন, টাকা নিয়ে চিন্তা করবেন না। আসিয়া পরী তখন আমাকে বলে, না না, আমি আপনার টাকায় কিছু কিনতে চাই না, চলুন আমরা কিছু কিনবো না। আমি তখন বলি, খালি হাতে যদি বাড়িতে যাই তাহলে বাবা মা আমাদের উপরে অনেক রাগ করবে। তাছাড়া বিয়ের কেনাকাটা ছাড়া বিয়েটা হবে কি করে? আসিয়া পরে আমাকে বলে, বিয়ের কেনাকাটাটা অবশ্যই হবে, আপনি আমার সাথে আসুন তো। আসিয়া পরে আমাকে নিয়ে শপিং মলের বাইরে চলে আসে আর আমাকে বলে, আপনাদের এই গ্রামে এমন কোনো স্থান আছে যেখানে দিনের বেলা মানুষজন আসা যাওয়া করে না? আমি তখন বলি, হ্যাঁ আছে তো, কিন্তু কেন? এটা বলে সে তার পেছন থেকে সেই সোনার কবুতরের পাখাটা বের করেন আর তার হাতে নিয়ে বলে, আপনি কি ভুলে যাচ্ছেন বাবা আমাকে কি বলেছিল? এই সোনার পাখা দিয়ে আমি যা চাইবো তাই করতে পারবো। আমি আসিয়া পরীর কথা মতো বিয়ের প্রত্যেকটা জিনিস এক এক করে নাম উল্লেখ করতে থাকি। আর আসিয়া পরী সেই পাখার মাধ্যমে প্রত্যেকটা জিনিস এক এক করে আমার পায়ের কাছে এনে ফেলে, এক এক করে সব কিছু নিয়ে আসে। তারপরে সেই জিনিসগুলো নিয়ে আমরা বাড়িতে চলে আসি। দেখতে দেখতে তার 4 দিন পর আমাদের বিয়ের আয়োজন করা হয়। অনেক বড় একটি বিয়ের আয়োজন হয়েছে। বিয়ের দিন রাতে আমার বন্ধুরা আমার কাছে এসে বলে, শেষমেশ তুই আসিয়াকে বিয়ে করলে, কিন্তু তুই কিন্তু আমাদের সাথে মিথ্যে কথা বলেছিস। তুই বলেছিলি আসিয়া পরীর এই গ্রামে পরিবার আছে, কিন্তু সে তো এতিম, সে এই গ্রামে থাকে না। তাহলে আমাদের কাছে মিথ্যে বলার কারণটা কি? আমি তখন বলি, আমি ভেবেছিলাম তোদেরকে পরে জানাবো, তাই আর বলা হয়নি। আমার বন্ধুরা কিছুটা রাগ করলেও আর রাগ ধরে রাখে না। তারা আমাকে বলে, এখন যা, বাসর ঘরে তোর জন্য আসিয়া নতুন বউ সেজে বসে আছে। তখনই আমার মনে অনেক ভয় হতে শুরু করে, কারণ একে তো আসিয়া দেখতে অসম্ভব সুন্দর, তার ভিতরে আজকে আমাদের বাসর রাত। কিন্তু আমি তো আসিয়াকে কথা দিয়েছি যে আমাদের বিয়ের সম্পর্কটা শুধু মুখে মুখেই থাকবে, আমি তাকে টাচ করব না, আর কিছুই করব না। কিন্তু এখন যদি আমি বাসর ঘরে যাই তাহলে কি আমি নিজের উপরে কন্ট্রোল করতে পারবো? এই সব কিছু ভাবছিলাম। তখন আমার বন্ধুরা আমাকে ধাক্কা দিয়ে বলে, কিরে, বাসর ঘরে যাবে না? যা, কি হলো? নিরুপায় হয়ে আমি আমার বাসর ঘরে এসে উপস্থিত হই। ঘরে এসে আমি দরজাটা লাগিয়ে দেই। আমি দেখতে পাই আসিয়া পরী বউ সেজে খাটের উপরে বসে আছে। পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো। আমার মনে আরো ভয় হতে শুরু করলো। আমার হাত পাগুলো কাঁপছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি তখন আসিয়া পরীর কাছে গিয়ে বসে তাকে বলি, দেখুন, আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আমি আপনার সাথে ঘুমাতে পারবো না। আমি ওই যে দরজার কাছে একটা বিছানা লাগিয়ে ঘুমিয়ে পড়ছি। আর এই ধরুন, এই ধারালো চাকুটা আপনি আপনার কাছে রাখুন, কারণ আমি একজন পুরুষ মানুষ, আমি নিজেকে কন্ট্রোল নাও করতে পারি। রাতে যদি আমি আপনার উপরে ঝাঁপিয়ে পড়ি বা আপনাকে কোনো ধরনের ডিস্টার্ব করি, তাহলে আপনি এ চাকু দিয়ে আমাকে হত্যা করবেন, আমার কোনো আপত্তি থাকবে না। তখন আসিয়া পরী হাসতে হাসতে আমাকে বলে, আপনি কিন্তু খুব অদ্ভুত একটা ছেলে। আপনার কাছে এত সুন্দরী একটা পরী বসে আছে, আর তার সাথে আপনি চাইলেই বাসর রাত কাটাতে পারেন, কিন্তু আপনি এমনটা করতে চাচ্ছেন না। আপনি আসলে খুব অদ্ভুত একটা ছেলে। ঠিক আছে, এই চাকুটা আমি আমার কাছে রাখছি, এখন যান, আপনি আপনার জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়েন। আর আমার বিশ্বাস আপনি এমন কিছুই করবেন না যেটাতে আমি বিরক্ত হব। আমি আসিয়া পরী থেকে বিদায় নিয়ে দরজার কাছে এসে একটা বিছানা লাগিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার ঘুম আসছিল না। আমি তো একটা পুরুষ, আমার ইচ্ছে করছিল আমি আসিয়া পরীকে আদর করি, আমি তার কাছে যাই। উপায় না পেয়ে আমি আমার ঘর থেকে একটা মোমবাতি এনে আমার বিছানার কাছে জ্বালিয়ে দেই, আর সেই মোমবাতির আগুনে আমার হাতগুলো পোড়াতে শুরু করি। এতে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম। সারা রাত আমি নিজেকে অনেক কষ্ট দেই।
ভোরবেলা আসিয়াপুরি ঘুম থেকে জেগে যখন আমাকে দেখে আমি এই পাগলামি করছি, সে ছুটে চলে আসে আমার কাছে। আর আমার কাছে এসে বলে, এইসবের মানে কি? আপনি এমনটা কেন করছেন? আমি তখন আসিয়াপুরিকে বলি, দেখুন, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, এই কারণে আমি এগুলো করছি। আসিয়াপুরি কান্না করে আমাকে জড়িয়ে ধরে আর আমাকে বলে, দেখুন, গতকাল রাতেই আমাদের বিয়ে হয়েছে আর আমি একজন মুসলমান। আপনার একটা হক আছে, আমি আপনার হক নষ্ট করতে চাই না। আপনি এখন থেকে আমার সাথেই ঘুমাতে পারেন, আর এর ফলে যদি আমাদের মেলামেশা করতে হয় আমি সেটা করতেও রাজি আছি। তবে আমি আপনাকে এভাবে কষ্ট দিতে পারবো না। আপনি আমার স্বামী, যতদিন আমি আপনার পৃথিবীতে থাকব আমি আপনার হক নষ্ট করতে পারবো না। আপনার যেটা হক আপনি সেটা আদায় করতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। এখন চলুন, চারিপাশে ফজরের আজান দিচ্ছে, আমরা অজু করে ফজরের নামাজটা আদায় করি। আসিয়াপুরি আর আমি অজু করে এসে ফজরের নামাজ আদায় করি। তারপরে সকালবেলা একসাথে সবার সাথে নাস্তা করি। খাবার টেবিলে আমার মা আসিয়াপুরিকে বলে, মা চলো, আজকে তোমাকে রান্না করা শেখাবো। আসিয়াপুরি তখন আমার মার সাথে চলে যায়। আমার বাবা আমাকে বলে, তুই এত সুন্দর মেয়েটাকে কোথায় পেলি? এই মেয়েটা তোকে ভালোবাসতে পারে? আমাদের তো বিশ্বাসই হয় না, মেয়েটা দেখতে পরীর মতো সুন্দর। এই কথা শুনে আমি হেসে দেই আর মনে মনে বলি, বাবা, পরীর মতো সুন্দর না, সে আসলে একটা পরী। বাবা তখন আমাকে বলে, খাওয়া দাওয়া শেষ করে এখন আমার সাথে ব্যবসায়ের কাজে আমার অফিসে যাবে। অনেক ঘোরাফেরা হয়েছে, এখন থেকে তুই আমার ব্যবসা সামলাবি। তোর নতুন বউ এসেছে, তোর একটা সংসার হতে চলেছে, আমরা চাই তুই এখন দায়িত্বশীল হ। আমি বলি, ঠিক আছে বাবা, এখন থেকে তুমি যা বলবে তাই হবে। আমি বাবার সাথে ব্যবসার কাজে হাত লাগাই। তার এক সপ্তাহ পর বাবা আমাকে বলে, তুই বৌমাকে নিয়ে মালদ্বীপ থেকে ঘুরে আয়, আমি সকল ব্যবস্থা করে দিয়েছি। আগামীকালই তোদের টিকিট কেটে রেখেছে, তোদের আগামীকালই ফ্লাইট, রাত 10টা বাজে। তোরা যা, সেখান থেকে ঘুরে আয়, বৌমার অনেক ভালো লাগবে। আমি আসিয়াপুরিকে নিয়ে মালদ্বীপ চলে আসে হানিমুন করার জন্য। একটি পরীর সাথে হানিমুন, তাই না? এখানকার ঠান্ডার তাপমাত্রা বাংলাদেশের থেকেও অনেক বেশি। সারাদিন ঘোরাঘুরি করে আমরা আমাদের হোটেলের রুমে চলে আসি। সেদিন আমরা একসাথেই ঘুমিয়েছিলাম, কিন্তু মাঝরাতে আমি লক্ষ্য করি আসিয়াপুরি আমাকে জড়িয়ে ধরেছে আর আমার শরীরে আলতোভাবে তার হাতগুলো গোলাচ্ছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমিও আসিয়াপুরিকে জড়িয়ে ধরি। সেদিনই আমরা প্রথমবারের মতো মেলামেশা করি। সকালে উঠে আসিয়াপুরি আমাকে বলে, আপনি খুশি তো? আমি তখন বলি, বিশ্বাস করেন আমি এমন কিছু করতে চাইনি, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আসিয়াপুরি বলে, এখানে আপনার কোনো দোষ নেই, আমি তো শুরু করেছিলাম। যাই হোক, আপনি আমার স্বামী, এটা আপনার হক, আর আপনি আপনার হক আদায় করেছেন। এক সপ্তাহ হানিমুন কাটানোর পর আমরা আবারও বাংলাদেশে ব্যাক করি। বাংলাদেশে আসার পর আমাদের সংসারটা খুব ভালোই চলছিল। একদিন আসিয়াপুরি আমার কাছে এসে বলে, আমার ভাই আমাকে চিঠি পাঠিয়েছে। সে বলেছে এখন আমাদের গ্রামে সব কিছু ঠিক হয়ে গেছে। তারা সবাইকে বোঝাতে সক্ষম হয়েছে যে যেই মানুষটা সেখানে এসেছিল তার পিছনে আমার কোনো হাত ছিল না। এখন আমাকে আমার জগতে শিখতে হবে। আমি এই কথা শুনে আসিয়াপুরিকে বলি, আমি তো ভেবেছিলাম আপনি আর কখনো আমাকে ছেড়ে যাবেন না। তবে আমি যেহেতু আপনার বাবাকে কথা দিয়েছিলাম, যেদিন আপনি নিজে থেকে আপনার জগতে যেতে চাইবেন আমি নিজে আপনাকে আপনার জগতে ফিরিয়ে দিয়ে আসব। আমি আমার কথা অবশ্যই রাখব। চলুন, আপনাকে আপনার জগতে ফিরিয়ে দিয়ে আসি। সেদিন রাতেই আমরা পরিবারের চোখ ফাঁকি দিয়ে আসিয়াপুরিকে নিয়ে আমি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করি। সুন্দরবনে আসার পর সেই নদী পথে আমরা সেই মোটা বটগাছটার কাছে আসি। আসার পর আমি আসিয়াপুরিকে বলি, এখন তো আপনি চলে যাবেন, আমি জানি না আপনাকে আর কখনো দেখতে পারবো কি না, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই কদিনে আমি আপনাকে মন থেকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি জানি না আপনি আমার কাছে আর কখনো আসবেন কি আসবেন না, তবে আমি সারা জীবন আপনার অপেক্ষায় থাকব। আসিয়াপুরি আমার এই কথার কোনো উত্তর দেয় না, সোজা সেই গাছের ভেতর দিয়ে অদৃশ্য হয়ে যায়, তার জগতে চলে যায়। আসিয়াপুরি চলে যাওয়ার পর আমি আমার গ্রামে আবারও ফিরে আসি। কিন্তু গ্রামে আসার পর আশেপাশের সকল মানুষরা আমাকে অপমান করতে শুরু করে। সবাই বলে আমার বউ নাকি আমার থেকে অনেক সুন্দর ছিল, তাই অন্য আরেকটি ছেলের সাথে পালিয়ে গেছে। এসব কথাগুলো আমি আর নিতে পারছিলাম না।
দিনে দিনে আমি মানসিক রোগী হতে শুরু করি। আমি আসিয়া পুরীকে অনেক মিস করি। আমার অবস্থা দিনে দিনে আরও অনেক খারাপ হচ্ছিল। একটা পর্যায়ে আমি পাগল হয়ে যেতে শুরু করি। আমার পরিবার আমাকে শিকল দিয়ে দিনের বেলায় বেঁধে রাখতো, যেন আমি পাগলামিগুলো না করি। কারণ এখন আমি অনেক পাগলামি করতাম। আমি আমার ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। আমার বাবা আমার পেছনে অনেক টাকা নষ্ট করেছে। অনেক বড় বড় মানসিক ডাক্তার আমাদের বাড়িতে এসে আমার চিকিৎসা করেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তারা সবাই আমার বাবাকে একটা কথাই বলেছে, যতদিন না আমি নিজে থেকে সুস্থ হওয়ার চেষ্টা করছি, ততদিন আমি সুস্থ হতে পারবো না। এভাবেই আমার দিনগুলো কাটছিল। একদিন রাতে আমি লক্ষ্য করি বাবা মা ঘুমিয়ে পড়েছে। আমি খুব কষ্ট করে আমার বাঁধনটা খুলে ফেলি। আমি একটা সিদ্ধান্ত নেই, আমি আর বেঁচে থাকবো না। আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে যাব। কারণ আমি আসিয়া পরীকে অনেক ভালোবেসে ফেলেছি। তাকে ছাড়া আমার প্রত্যেকটা মুহূর্ত অনেক কষ্টে কাটছে। তাই আমি আত্মহত্যা করার জন্য আমাদের গ্রামের অনেক বড় একটা ব্রিজের উপরে চলে আসি। আমি যখন ব্রিজের উপর থেকে লাফাতে যাব, ঠিক তখনই কেউ একজন আমার পেছন থেকে আমার হাত দুটো শক্ত করে ধরে ফেলেন। আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে আসিয়া পরী, আর তার সাথে দাঁড়িয়ে আছে 8 বছরের একটি ছেলে সন্তান। আমি এটা দেখে সেখান থেকে নেমে আসি আর আসিয়া পরীকে বলি, আমি তো ভেবেছিলাম আমি আর আপনাকে কখনো দেখতে পারবো না। আপনি আমার কাছে আসবেন এটার আশা আমি ছেড়েই দিয়েছিলাম। আপনি জানেন, আমি আপনাকে এতটা ভালোবেসে ফেলেছিলাম যে আপনাকে ছাড়া এখন আমার এই পৃথিবীটা শূন্য শূন্য মনে হতো। আমার মনে হতো আমি বেঁচে না থাকলেই বোধহয় ভালো হবে। আমি তাই সুইসাইড করতে এসেছি। আসিয়া পরী তখন আমার দুগালে দুটো চড় মেরে আমাকে বলেন, আপনি যদি মারা যান তাহলে এই ছেলেটাকে আমি কি জবাব দেব? আমি কি করে বলবো যে তার বাবা কে ছিল? সে আমার কাছে সবসময় জানতে চায়, জানেন, যে আসলে তার বাবা কে। আমাদের গ্রামের সকলের বাবা আছে। সকল পরীরা যারা কিনা অন্য অন্য জিনেদের সাথে বিয়ে বসেছে, তাদের ঘরের সন্তানরা যখন আমার ছেলেকে প্রশ্ন করে যে তোমার বাবা কোথায়, তখন আমার ছেলে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। তখন আমি ধরে নেই যে এই সব কিছুর জন্য আমি নিজে দায়ী। আমি যদি আমার জগতে ফিরে না যেতাম, তাহলে আমার ছেলেটা আপনাদের বাড়িতেই বড় হতো, আর কেউ আমার ছেলেকে অপমান করতো না, আর আপনাকেও অপমান করতো না। আমি যখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই, তার 2 মাস পর আমি বুঝতে পারি যে আমার গর্ভে আপনার সন্তান। তার 10 মাস পর আমি আপনার ছেলেটিকে আমার দুনিয়াতেই জন্ম দেই। আমি তার নাম রাখি আব্দুল্লাহ। আব্দুল্লাহ সবসময় আমার কাছে একটা কথাই জানতে চায়, তার বাবা কোথায়, তার বাবা কোথায় আছে, কেন তার বাবা তার সাথে দেখা করতে আসে না। তাই আমি সিদ্ধান্ত নেই আমি আর আমার জগতে থাকবো না। এ কারণেই আমি আপনার ছেলেকে নিয়ে আপনার কাছে চলে এসেছি। এটা শুনে আমি তখন আসিয়া পরীকে বলি, আপনি সত্যি বলছেন এই ছেলেটি আমার? আপনি সত্যি বলছেন তো? আমি কান্না করে দিয়ে আমার ছেলেকে জড়িয়ে ধরি। আব্দুল্লাহ আমাকে বলেন, তাহলে আপনি আমার বাবা? আপনি জানেন আমি মার কাছে কত জানতে চেয়েছি আমার বাবা কোথায়, কিন্তু মা আমাকে কিছু বলেনি। আমি তো ভেবেছিলাম আমার বাবা মারা গেছে, কিন্তু আমি আপনাকে দেখতে পেরে অনেক খুশি হয়েছি। আসিয়া পরী আমাকে বলে, আমরা আর এই জগতে থাকবো না, আমরা 2 জগতের মাঝ বরাবর। আসিয়া পরী আমাকে নিয়ে সেই সুন্দরবনের এমন একটা স্থানে গিয়ে হাজির হয় যেখানে এর আগে আর কেউ কখনো যায়নি। সেখানে আসিয়া পরী উপস্থিত হয়ে তার জাদুর সেই ময়ূরের পাখাটা দিয়ে একটা ঘর তৈরি করে, আর চারিপাশে আরও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে, যেখানে আমি, আমার ছেলে আব্দুল্লাহ আর আসিয়া পরী দিন কাটাতে শুরু করি। দেখতে দেখতে আমাদের ছেলে আব্দুল্লাহ অনেক বড় হয়ে যায়। একদিন আব্দুল্লাহ আমাদের কাছে এসে বলে, বাবা, আমি তো ছোট থেকেই এই বনের মাঝে বড় হলাম, কিন্তু আমার দেখার অনেক ইচ্ছে, জানো, যে এই জঙ্গলের বাইরে জগৎটা কেমন। তোমরা যদি আমাকে অনুমতি দাও আমি সেখানে যেতে চাই। আসিয়া পরী বলে, এই জঙ্গলের মাঝে তুমি ভালো আছো, এখানের বাইরে হচ্ছে সবই মায়ার ফেলা, তুমি কারো মায়ায় পড়ে যেতে পারো। আব্দুল্লাহ আমাদেরকে বলে, আমি কারো মায়াতে পড়বো না, আমি আবারও আপনাদের কাছে ফিরে আসব, কিন্তু আমি দেখতে চাই এই জঙ্গলের বাইরে জগৎটা আসলে কেমন। আপনারা দয়া করে আমাকে অনুমতি দেন। আমি তখন বলে, ঠিক আছে, তুমি যেতে পারো, আমরা তোমার আশায় থাকবো, তুমি ফিরে আসবে এই ভরসায় আমরা বেঁচে থাকবো। আব্দুল্লাহ অনেক খুশি হয়ে তার পরের দিনই সুন্দরবনের বাইরে আমাদের মানুষের জগতে যায়।
আসিয়া পরি আমাকে বলে, আপনাকে কিছুদিন যাবৎ একটা কথা বলতে চাই, কিন্তু কি করে বলবো বুঝতে পারি না। আমি বলি, কি কথা? আসিয়া পরি বলে, দেখুন আমরা তো জিন, আমরা জানি যে আমাদের মৃত্যু কবে হবে। আসলে আমাদের মৃত্যু হওয়ার 10 থেকে 12 দিন আগে আমরা বুঝতে পারি। আব্দুল্লাহ পুরোপুরি জিনও না, আবার পুরোপুরি মানুষও না। সে আপনার সন্তান, সে আপনার সাথেই ভালো থাকবে। আমাকে এখন আপনাদের থেকে বিদায় দেন, কারণ আমার হাতে আর বেশি সময় নেই। এ কথা শোনার সাথে সাথে আমার পায়ের নিচের মাটি সরে যায়। এ কথার মানে কি? তার মানে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আসিয়া পরি বলে, সবাইকে তো একদিন না একদিন যেতে হবে। আমি আপনাদের জন্য ওই পায়ে অপেক্ষা করব, কিন্তু আমাকে যেতে হবে। আমি একটা চিঠি পাঠিয়ে দিয়েছি আব্দুল্লাহকে, সে সময় মতো চলে আসবে। আপনি আব্দুল্লাহর সাথে ভালো থাকবেন। তার 8 দিন পরে আসিয়া পরি মারা যায়। সে আমাদেরকে রেখে ওই পারের জন্য রওনা করে। ইন্না নিল্লাহি অনিল্লাহি রাজিউন। আমি এখনও আসিয়া পরীকে সবসময় মিস করি। আব্দুল্লাহ আমার কাছে এসে বলে, বাবা, আপনাদের জগতে আমি একটি মানুষের মেয়েকে ভালোবেসেছি। আমি তাকে বিয়ে করতে চাই। তার না এই পৃথিবীতে কেউ নেই, সে এতিম। এতিম কথাটা শুনে আমারও খুব খারাপ লাগে। আমি তখন আব্দুল্লাহকে বলি, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি করতে পারো। আব্দুল্লাহ সেই মেয়েটিকে বিয়ে করে, আর আমাকেও নিয়ে যায় আবারও আমাদের মানুষের জগতে। আসিয়া পরি মরে যাওয়ার আগে তার বাবার দেওয়া সেই জাদুর পাখাটা আমাকে দিয়েছিল। সেই পাখার মাধ্যমে আমরা টাকা পয়সা আনি আর আমাদের সংসার চালাতে শুরু করি। আব্দুল্লাহ যে মেয়েটিকে বিয়ে করেছে তার নাম ছিল সিফা। সিফাকে আমি আমার কাছে ডেকে সব কিছু খুলে বলেছিলাম বিয়ের আগেই, যে দেখো, তুমি তো আমার ছেলেকে বিয়ে করতে চাও। আমার ছেলের যে মা ছিল, যে এখন মারা গেছে, সে কিন্তু ছিল একটা পরী। আমি তখন তাকে সব কিছু খুলে বলি, কিন্তু সিফা আমাকে বলে, আমার এই পৃথিবীতে কেউ নেই আপনি ছাড়া। আব্দুল্লাহর মতো আমিও এখন অনেক একা। আমি চাই আপনি আমাদের দুজনকে দেখে শুনে রাখুন। আমি তাদেরকে বিয়ে পড়িয়ে দেই। তারপর সেই গ্রামে সেই জাদুর পাখার মাধ্যমে কিছু টাকা এনে অনেকখানি জায়গা কিনে একটা বাড়ি তৈরি করি। সেই বাড়ির ভেতরেই আমাদের নতুন সংসার তৈরি করি। দেখতে দেখতে আমার ছেলে আব্দুল্লাহর ঘরে একটা মেয়ে সন্তান আসে। সেই মেয়ে সন্তানের নাম আমরা রাখি জান্নাতুল। জান্নাতুল দেখতে দেখতে বড় হতে শুরু করে। তার বয়স যখন 4 বছর হয়ে যায়, তখন আমার নাতিন জান্নাতুল আমার কাছে এসে আমাকে বলে, দাদু ভাই, আমি তোমার মুখে একটা পরীর গল্প শুনতে চাই। আমাকে কোনো জিন পরীর গল্প শোনাও না। এই কথা শুনে তার মা বাবা হাসতে হাসতে মরে যায়, আর আমার কাছে এসে বলে, বাবা শুনিয়ে দেন, আমার মায়ের গল্পটা আপনার নাতিনকে শুনিয়ে দেন। তখন আমি আমার বউ আসিয়া পরীর গল্প আমার নাতিনকে শোনাই। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। জান্নাতের বয়স যখন 10 বছর, তখন একদিন সে স্কুল থেকে ফেরার পথে কোথাও যেন উধাও হয়ে যায়। আমরা তাকে খুঁজে পাই না। চারিপাশে অনেক খোঁজাখুঁজি করেও আমরা তাকে খুঁজে পাই না। আমরা খুব চিন্তায় পড়ে যাই যে সে কোথায় গেল, কে নিয়ে গেল। আব্দুল্লাহ এখানকার পুলিশ স্টেশনে গিয়ে মিসিং ডায়েরি করে। আমরা খুব ভেঙে পড়েছিলাম। রাত 3টার সময় আমাদের ঘরে দরজায় কেউ একজন টোকা মারে। দরজার বাইরে একটা চিঠি পড়ে আছে। আব্দুল্লাহ আর আমি সেই চিঠিটা হাতে নেই। চিঠির মাঝে লেখা ছিল, আমি একজন তান্ত্রিক। আমি আমার জিনেদের মাধ্যমে জানতে পেরেছি তোমাদের ঘরের শিশুটা কোনো সাধারণ বাচ্চা না। এর বাবা একজন অর্ধেক জিন আর অর্ধেক মানুষ। তার রক্ত বইছে এই বাচ্চাটার ভেতরে। এই বাচ্চাটাকে যদি বাঁচাতে হয়, তাহলে তোমার ছেলে আব্দুল্লাহকে, এই বাচ্চার বাবাকে, এই ঠিকানায় পাঠিয়ে দাও। আমি তাকে হত্যা করব, আর তার রক্ত পান করলে আমিও অনেক শক্তিশালী হয়ে যাব। যদি এমনটা না করো, তাহলে এই বাচ্চাটাকে আমরা মেরে ফেলব। তখন আব্দুল্লাহ আমাকে বলে, বাবা, আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি। আমি যাব, সেই তান্ত্রিকের হাত থেকে আমি আমার মেয়েকে অবশ্যই উদ্ধার করব। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। তুমি তো তোমার মেয়েকে বাঁচিয়ে নেবে, কিন্তু আমার ছেলের কি হবে? আমার ছেলেকে তো সেই তান্ত্রিক হত্যা করবে। তখন আব্দুল্লাহ বলে, তাছাড়া তার কোনো উপায় দেখছি না বাবা, কি করব? আমি তখন বলি, একটা উপায় আছে। আব্দুল্লাহ বলে, কি উপায়? আমি তখন সেই জাদুর ময়ূরের পাখাটা আব্দুল্লাহর হাতে তুলে দেই আর বলি, তোমার নানা যান এই পাখাটা তোমার মাকে দিয়েছিল, আর তোমার মা মরে যাওয়ার আগে আমাকে। এটা এখন আমি তোমাকে দিচ্ছি। এটার শক্তি আমি পুরোপুরি ব্যবহার করতে পারিনি, কিন্তু তুমি চাইলে এটার শক্তি ব্যবহার করতে পারো।
তখন আব্দুল্লাহ বলে, আপনি কি বলতে চাচ্ছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তখন বলি, তোমার মামা মানে তোমার 70টা মামা আছে, যারা সবাই হচ্ছে জিন, শক্তিশালী জিন, যারা থাকে সেই জগতে যেখানে তোমার জন্ম হয়েছে। তুমি এই পাখা শক্তির মাধ্যমে তোমার মামাদেরকে স্মরণ করো, তাদের মাধ্যমে তুমি তোমার বাচ্চাকে উদ্ধার করতে পারবে, আর তোমারও কোনো ক্ষতি হবে না। আর সেই তান্ত্রিকের সাথে যেসব জিন আছে সবাইকে তোমার মামারা হত্যা করবে। আব্দুল্লাহ আমার কথা মতো সেই পাকা শক্তি ব্যবহার করতে শুরু করে আর এক নাগারে বলতে থাকে, আপনারা কোথায়? আপনার ভাগিনা অনেক বড় একটা বিপদে পড়েছে, দয়া করুন, দেখা দেন, দেখা দেন মামা। ঠিক তখনই আমাদের বাড়ির চারিপাশের মোটা মোটা গাছগুলো হেলে পড়ে আর বাতাস বইতে শুরু করে, আকাশে কালো মেঘের ছায়া নেমে আসে। আমরা লক্ষ্য করি আমাদের বাড়ির চারিপাশ ঘিরে অনেক অনেক কালো ছায়া এসে দাঁড়ালো, যাদের শরীর না দেখা গেলেও চোখ দুটো দেখা যাচ্ছিল। নীল রঙের আলো জ্বলছিল সেই চোখের মাঝে। তখন এক নাগারে সবাই বলতে শুরু করলো, ভাগিনা, আমরা এসেছি, আমরা বুঝতে পেরেছি তুমি বিপদে পড়েছ, আর এখানে আসার সাথে সাথেই আমরা জেনে গেছি তোমার সাথে কি হয়েছে। তোমার আসার দরকার নেই, আগামীকাল সকালের ভেতরেই তোমার মেয়ে জান্নাতকে তোমাদের বাড়িতে ফিরে পাবে। তোমরা কোনো চিন্তা করো না, তোমরা ঘরে চলে যাও। এটা বলে এক এক করে সেই কালো ছায়াগুলো সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আব্দুল্লাহ আমাকে নিয়ে ঘরে চলে আসে। পরের দিন ফজরের সময় আমাদের দরজার বাইরে জান্নাতের কণ্ঠ আমরা শুনতে পাই, দাদু, দাদু, আমি এসে গেছি, বাবা, বাবা। আমরা সাথে সাথে দরজাটা খুলে দেই আর দেখতে পাই জান্নাত সেখানে দাঁড়িয়ে আছে। আমরা তাকে ঘরে নিয়ে এসে বলি, তোমাকে কে উদ্ধার করলো? তখন জান্নাত আমাদেরকে বলে, আমার কিছু মনে নেই, আমাকে একটা খারাপ লোক রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, তারপর আমার চোখ হাত পা বেঁধে একটা জায়গায় ফেলে রেখেছিল। কিন্তু মাঝরাতে সেই লোকটার কান্নার চিৎকার আমি পাচ্ছিলাম, অনেক কান্না করছিল। সেই খারাপ লোকটাকে কেউ একজন মারছিল জানো। তারপরে কেউ একজন আমাকে তার কোলে করে এখানে নিয়ে এলো আর আমার চোখের বাঁধন খুলে দিল। আমি দেখতে পাই আমি বাড়ির কাছে দাঁড়িয়ে আছি। আমরা বুঝতে পারি কি হয়েছিল। সেদিনের পর থেকে আমাদের ওপরে আর কোনো বিপদ নেমে আসেনি। সবসময় আব্দুল্লাহর মামারা তাকে দেখে শুনে রাখত। এভাবেই আমাদের সুখের সংসারটা চলতে থাকে। আমি এখনও আসিয়া পরীকে অনেক মিস করি। আমি জানি না আমি কবে মারা যাব, কিন্তু আমি প্রতিনিয়ত মৃত্যুর অপেক্ষায় আছি। কবে আমি মরে যাব আর কবে আমি আমার আসিয়া পরীর কাছে চলে যাব। সুন্দরবনের পরী এই গল্পটি আমি এখানে শেষ করলাম। এই গল্পটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এই ধরনের গল্প পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আরিয়ান আজ আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।